আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানিয়ে দেব আপনাদের। পোস্টাল ব্যালট কার্যকর হয় না বলে প্রক্সি ভোটের সুপারিশ জানালেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। ভোটের জন্য আস্থাভাজনকে বাছাই করতে হবে প্রবাসীদেরই। 5 দফা দাবিতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। কয়েক জায়গায় বহির্বিভাগে সেবা বন্ধে ভোগান্তি। আমরা চিকিৎসা নিতে আসছি, এখন তো ঢুকতে পারতেছি না, কাউন্টার বন্ধ। ওনারা আমাদেরকে জিম্মি করে তারপরে ওনারা আন্দোলন করতেছে। ওনারা আন্দোলন করে করুক, কিন্তু আমাদেরকে তো সেবা দিবে। এ বছরের মধ্যে পাচার হওয়া কয়েকশো কোটি ডলার ফিরিয়ে আনা সম্ভব জানালেন অর্থ উপদেষ্টা। শুরু হয়েছে চুক্তি সহ বিভিন্ন প্রক্রিয়া। অতীতের জন্য অনুতপ্ত কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীদের অনেকেই ফিরতে চান স্বাভাবিক জীবনে। নজরদারির পাশাপাশি সহায়তার আশ্বাস পুলিশের। সুস্থ জীবন চাই, আমি স্বাভাবিক মানুষের মতো অবাধ চলাফেরা করতে পারবো, এটা চাই। একজন অপরাধী, তিনি অপরাধমূলক কর্মকাণ্ড ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন বা ফিরে আসতে চাচ্ছেন, আমরা সেটাকে ওয়েলকাম করি। বিমান ভাড়া ও যাত্রা সহজ হলে চীন হতে পারে বাংলাদেশি রোগীদের নতুন গন্তব্য। দূতাবাসের সহায়তায় কুনমিং গেলেন 31 জন। কার্ড জটিলতায় পণ্য পাচ্ছে না নিম্ন আয়ের মানুষ। পরস্পরকে দায়ী করছে টিসিবি ও সিটি কর্পোরেশন, বিপাকে ডিলার আর সেবা গ্রহীতারা। কার্ডটা বাদ হয়ে গেছে, কেন বাদ হয়ে গেল? নাম্বার নাকি ভুল, তো নাম্বার কেন ভুলবে? আমরা তো ভুল দেই নেই। একটা কার্ড যে বাদ দিল, এটা চিন্তা ভাবনা আমার বিষয় না, কেন আমাদের একটা কার্ড বাদ করে যাবে? কার্ড নিয়ে আসা না, তাই মাল কি করবো? এত ফ্যামিলি কার্ডের মাল আমি দিতে পারতেছি না, এই জন্য তো গোডাউনে পৌঁছতেছে। যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিলের গ্রেফতার ঘিরে তোলপাড়। অযৌক্তিক আটকের অভিযোগে বিভিন্ন স্থানে বিক্ষোভ। Release Mahmoud Khalil now! Release Mahmoud Khalil now! Release Mahmoud Khalil now! Release Mahmoud Khalil now! এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রক্সি ভোটের কথা ভাবছে নির্বাচন কমিশন। প্রক্সি ভোটের সম্ভাব্য পদ্ধতি নির্ধারণের পর দলগুলোর সাথে ইসি সংলাপ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে নির্বাচন কমিশনে প্রবাসীদের ভোট দান বিষয়ক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি। বলেন, এরই মধ্যে যারা ভোটার হয়েছেন শুধু তারাই ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনার বলছেন, প্রক্সি ভোটের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতার একটু কমতি থেকেই যায়। সেক্ষেত্রে প্রবাসী ভোটারকে নিজের আস্থাভাজন বিশ্বস্ত কাউকেই প্রক্সি ভোটের জন্য বাছাই করার পরামর্শ দেন তিনি। প্রবাসীদের ভোটের জন্য আগে থেকেই পোস্টাল ব্যালট পদ্ধতি আছে, তবে তা সময় সাপেক্ষ বলেই প্রক্সি ভোটের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল। প্রক্সি ভোটটাকে যদি আমরা এই সকল ধাপে আমরা সবাই আবারও বলি, এটা একটা কন্ডিশনাল ব্যাপার, যে সবার এখানে সম্মতির ব্যাপার আছে, নেওয়ার ব্যাপার আছে, সিস্টেমটা আমরা ডেভেলপ করতে পারলাম কিনা ফুল প্রুফভাবে সেটার ব্যাপার আছে। এগুলো যদি করতে পারি তাহলে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা প্রক্সি ভোটটা মোটামুটি একটা পরিসরে আর বাকিগুলো ট্রায়াল ফেজে ইমপ্লিমেন্ট করতে পারবো বলে আমাদের ধারণা। ইন্ডিভিজুয়াল ভোটার যখন তার প্রক্সি নির্বাচন করবেন, তাকে একজন আস্থার ব্যক্তিকেই নির্বাচন করতে হবে। এতটুক ইমপিউরিটি নিয়েই আমরা এই পদ্ধতিটা কিন্তু সাজেস্ট করছি। এমবিবিএস ও বিডিএস ছাড়া কাউকে ডাক্তার পদবি ব্যবহার করতে না দেয়া সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সকাল থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সব গেট বন্ধ করে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। এতে বন্ধ হয়ে যায় বহির্বিভাগের চিকিৎসা সেবা। ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা। সিলেট, ওসমানী ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও বহির্বিভাগে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। এছাড়া চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, এতে চিকিৎসা সেবায় খুব একটা প্রভাব পড়ছে না, তবে রোগী ও স্বজনরা তাদের জিম্মি করে দাবি আদায় কর্মসূচির সমালোচনা করেন।
যৌক্তিক আন্দোলন বাদে কোনো দফা কোনো দাবি বর্তমান সরকার মানতে চাচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে আমরা আজকে আন্দোলন করছি কমপ্লিট শাটডাউন। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সরকার যাতে চিন্তা করে এদের আদৌ কোনো প্রয়োজন আছে কিনা, অন্য কোনো বিতর্কে যাওয়া দরকার নেই। আমরা চিকিৎসা নিতে আসছি, এখন তো ঢুকতে পারতেছি না, কাউন্টার বন্ধ। এখন ওনারা আমাদেরকে জিম্মি করে তারপর ওনারা আন্দোলন করতেছে। ওনারা আন্দোলন করে করুক, কিন্তু আমাদেরকে তো সেবা দিবে। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব রাজশাহীতে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, ইন্টার্ন চিকিৎসকদের কর্মসূচি সম্পর্কে জানতে চাই। কর্মবিরতির কারণে চিকিৎসা সেবায় কি কোনো প্রভাব পড়ছে কিনা এবং তাদের কি কি দাবি দাওয়া আছে সেগুলো একটু বিস্তারিত জানাবেন। সোহার, এখন পর্যন্ত যে আপনি চিকিৎসার সেবার কথা বলছিলেন সেটা কিন্তু অনেকটা ব্যাহত হচ্ছে। বেলা 11টার পর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে বহির্বিভাগ ছিল, বহির্বিভাগে সেবা কার্যক্রম সেটি বন্ধ করে দেওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি যে 5 দফা দাবিতে যে কমপ্লিট শাটডাউনের কর্মসূচির পাশাপাশি বহির্বিভাগের যে জরুরি সেবা সেটি বন্ধ করার ফলে ভোগান্তি বেড়েছে। এবং আজকে বেলা 11টা থেকে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে মানববন্ধন এবং বিক্ষোভ করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এবং ইন্টার্ন চিকিৎসকদের পাশাপাশি একত্রতা করেছেন অন্য যারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যারা চিকিৎসক রয়েছে তারা। আমরা একটু তাদের কাছে জানতে চাইবো যে আপনাদের দাবি দেওয়া কি আজকে এই যে সকাল থেকে আসলে কেন আপনারা আন্দোলন করছেন একটু বলবেন। যে আমাদের দাবি হচ্ছে যে গোটা বিশ্বব্যাপী যে আইন আছে, বাংলাদেশের বিএমডিসিতে যে আইন আছে যে এমবিবিএস এবং বিডিএস ডাক্তার ছাড়া, রেজিস্টার্ড ডাক্তার ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না। কিন্তু একটা হাইকোর্টের মানে যে রিট হয়েছে, রিটের বিরুদ্ধে বলা হয়েছে যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা আমাদের সহযোগী তারা ডাক্তার লেখার জন্য দাবি করছে। অনুরূপভাবে তারা নতুন করে কর্মসূচি দিচ্ছিলেন যে বিকেল থেকে আপনাদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ থাকবে, কি অবস্থায় সেই বিষয়ে একটু জানতে চাই। আমরা আজকে ঘোষণা দিয়েছি যে আজকে থেকে আমাদের প্রাইভেট প্র্যাকটিসও বন্ধ থাকবে। আমাদের ডাক্তারদের সবাইকে আমরা অনুরোধ করছি এবং এখানে সর্বস্তরের ডাক্তারের প্রতিনিধি আছে, সর্বস্তরের ডাক্তার আমরা একমত যে আজকে থেকে আমাদের প্রাইভেট প্র্যাকটিসও বন্ধ থাকবে। আগামীকালকে যদি পর্যন্ত যদি হাইকোর্টের কি রায় হচ্ছে তার উপর নির্ভর করে আমরা আমাদের সমাধান না হলে আমাদের কর্মসূচি আমরা আবার ঘোষণা করব, তবে জরুরি সেবা বহাল থাকবে। ধন্যবাদ আপনাকে। সোহার শুনছিলেন এবং সেই সাথে সাথে হাইকোর্টে যে রায়টি হওয়ার কথা রয়েছে সেই রায়টি কিন্তু যে পূর্ণাঙ্গ রায় 5 দফা দাবিতে সেটি কিন্তু চিকিৎসকদের পক্ষে না আসা পর্যন্ত তাদের যে কমপ্লিট যে শাটডাউন এবং আজকে থেকে রাজশাহীতে যে প্রাইভেট মেডিকেলগুলো রয়েছে এবং চিকিৎসকদের যে সেবা কার্যক্রম সেটি বন্ধ রাখবে চিকিৎসকরা, তারা কিন্তু সেটি বলছিলেন। এবং বেলা 11টা থেকে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সেবা বন্ধ হয়। দূর দূরান্ত থেকে রোগীরা এসে কিন্তু ভোগান্তিতে পড়েছেন। তবে সকাল থেকে বেলা 11টা পর্যন্ত কিন্তু সেবা কার্যক্রম সেটি চলেছে। সোহার, তারেক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের আরেক সহকর্মী সিলেট থেকে যুক্ত আছেন নাবিল, আপনার কাছে জানতে চাই বহির্বিভাগে কি এখনো চিকিৎসা সেবা বন্ধ, আর রোগী আর স্বজন এই বিষয়ে কি বলছে, সেখানে কি হচ্ছে আসলে একটু বিস্তারিত জানাবেন। হাসপাতালের বহির্বিভাগের সেবা সকাল থেকেই বন্ধ রয়েছে। ইন্টার্ন চিকিৎসকদের সাথে আমরা দেখেছি যে মিড লেভেলে যারা চিকিৎসকরা আছেন, পাশাপাশি বিশেষজ্ঞ যারা চিকিৎসকরা প্রত্যেকেই এখন কর্মবিরতিতে আছেন। আমরা এই মুহূর্তে আছি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে বহির্বিভাগ। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে ইন্টার্ন চিকিৎসকরা আছেন তারা আসলে প্রতিটি যে কক্ষ আছে চিকিৎসকদের, সেই কক্ষগুলোতে তালা দিয়ে রেখেছেন। পাশাপাশি এখানে তারা একটি লিফলেটও এখানে টাঙিয়ে রেখেছেন যে আজকে যে আউটডোর সেবা বন্ধ থাকবে সেটি ঘোষণা এখানে দেয়া রয়েছে। এবং এতে করে হাসপাতালের যারা রুগীরা আছেন, বিশেষ করে যারা বহির্বিভাগে সেবা নিতে এসেছেন, তারা ভোগান্তিতে পড়েছেন। অনেকেই অনেক দূর থেকে এসেছেন, যেহেতু একটি বিভাগীয় হাসপাতাল, সিলেট বিভাগের 4 জেলার বাসিন্দা সহ বিভিন্ন অঞ্চলের মানুষরা এখানে এসে সেবা নেন। ফলে এইভাবে হুট করে সেবা বন্ধ করে দেওয়ার কারণে তারা একটা ভোগান্তিতে পড়েছেন। তবে ইন্টার্ন চিকিৎসক সহ অন্যান্য চিকিৎসকরা যেটি জানাচ্ছেন সেটি হচ্ছে যে এই যে তাদের যে দাবি সেটি রুগীদের জন্যই। কারণ যদি আসলে কোনো ভুয়া ডাক্তার অর্থাৎ এমবিবিএস বিডিএস ছাড়া অন্য কেউ না পূর্বে পদবি আসলে তারা ব্যবহার করেন, এতে করে সাধারণ মানুষ তারা বিভ্রান্ত হবেন, তারা বিনা চিকিৎসা কিংবা অপচিকিৎসার শিকার হতে পারেন। যার কারণেই তাদের এই আন্দোলনকে তারা যৌক্তিক বলছেন এবং তারা বলছেন যে তারা হাসপাতালের যে জরুরি বিভাগ, প্রসূতি যে ওয়ার্ড আছে বা বিভাগ আছে, পাশাপাশি সিসিউ আইসিইউ সেই সেবাগুলো তারা চালু রেখেছেন। তবে বহির্বিভাগ ইনডোরের সেবা যেগুলো আছে সেগুলো তারা বন্ধ রেখেছেন। তবে তারা বলছেন যে রুগীদের যাতে ভোগান্তি না হয় সেজন্য তারা তাদের মতো সেবা বা কার্যক্রম চালিয়ে যাবেন। তবুও রুগীরা যারা আছেন, বিশেষ করে আউটডোর সেবা যারা নিতে এসেছেন, তারা বলছেন তারা আসলে এই ভোগান্তিতে পড়েছেন। এই রোজা রমজানের দিন অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসে সেবা না পেয়ে ফিরে গিয়েছেন।
সোহার। নাবিল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সচিবালয়ে কথা বলছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। সরাসরি যাচ্ছি সেখানে। আমাদের একদিক থেকে বৈদেশিক নির্ভরতা বেড়ে গেছে। আমাদের যে ডেট $100 বিলিয়ন উপরে চলে গেছে এবং এই ডেটটা অ্যাক্সিলারেটেড রেটে বেড়েছে 2010 সাল থেকে। আর একই সাথে আমাদের ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশন স্ল্যাক হয়ে গেছে। আমাদের এক পর্যায়ে ট্যাক্স টু জিডিপি রেশিও প্রায় 11-12% মতো ছিল, এখন লেস দেন 7%। সো জি, আমি OECD ডেটা থেকে বলছি, আমি আপনাদের এখনো ভিতরে যাইনি। আমি বললাম তো এখন আমি OECD রিপোর্ট করেছে ক্লোজ টু 6%। তো এটা হচ্ছে OECD রিপোর্ট। এনিওয়ে, সেটা নিচের দিকে গেছে, আমাদের উঠে যাওয়া উচিত ছিল। কারণ আমাদের তো সরকারের যে কাজ, এই যে নেক্সট বাজেটটা আসবে, আমার রিসোর্স কোথায়? আমি যদি আরো লোন নিই, সেটাও একটা আমার অলরেডি এক্সিস্টিং লোন রয়েছে, এগুলি চ্যালেঞ্জিং ইস্যু। তো এবং প্রধান উপদেষ্টা বুঝতে পেরেই উনি এক্সট্রা হ্যান্ডস এর ব্যবস্থা করেছেন, আমাকে এখানে দিয়েছেন। তা আমি তো এখনো সেই বলে এখনো পুরোপুরি শাহরিয়ার সাহেব আছেন এখানে, উনি আছেন, ওরা আমাকে হেল্প করবেন ডেটাগুলি ডিক করার জন্য। তা আমরা কালকে ওখানে বসবো। আমরা আমাদের কাজের প্রায়োরিটি, আমি জাস্ট দুটো সেক্টর বললাম, আপনারা বুঝতে পারেন যে খুব সহজ না এই যে রিসোর্স মোবিলাইজেশন। আমাদের নিজস্ব ক্যাপিটাল মার্কেট এখানে ডেভেলপ করতে হবে। কথা বলছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। ধর্ষকের শাস্তি জনসম্মুখে নিশ্চিত করার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে রাজধানীর 30 কলেজের শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। যাচ্ছে ভাস্করের কাছে। ভাস্কর, কি বলছেন কর্মসূচিতে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা? তাদের দাবি দেওয়া কি এবং কখন শুরু হয়েছে, বিস্তারিত জানাবেন। সোহার, মূলত বাংলাদেশের মাটিতে আর একটিও যাতে ধর্ষণের ঘটনা না ঘটে সে বিষয়টি নিশ্চিত করার জন্যই কিন্তু রাজধানীর 30টি কলেজের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে। প্রথমে তাদের কর্মসূচি শাহবাগ অবরোধ থাকলেও রমজান মাসের কথা চিন্তা করে তারা সেই অবস্থান থেকে সরে এসেছে। এখন তারা অবরোধের বদলে অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা যখন তাদের সাথে কথা বলেছি সোহার, মূলত তারা আমাদেরকে 4টি দাবি জানিয়েছে। প্রথমত, ধর্ষকদের অবশ্যই বাংলাদেশের মাটিতে প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, যদি কোনো ধর্ষণের ঘটনা আবারও ঘটে তাহলে অবশ্যই 24 ঘন্টার মধ্যে সব ধরনের প্রশাসনিক যে কার্যক্রম সেই প্রক্রিয়া শেষ করে 72 ঘন্টার মাঝে যে দোষী অথবা আসামির সাক্ষী প্রমাণের ভিত্তিতে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং তার সাথে এই মুহূর্তে বাংলাদেশে যে কটি ধর্ষণের ঘটনা বিচার প্রক্রিয়ার সাথে থমকে রয়েছে, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে অবশ্যই 30 কার্য দিবসের মধ্যে তাদেরকে শাস্তি, এবং সেই শাস্তিটি অবশ্যই সর্বোচ্চ শাস্তি হিসেবে হতে হবে, তার নিশ্চিত করা। শিক্ষার্থীরা বলছেন যে রাষ্ট্রের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার কারণে কিন্তু আজকে তারা যে অবস্থান কর্মসূচি, শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে তারা তাদের এই অবস্থান কর্মসূচি পালন করতে বাধ্য হচ্ছেন। এবং একই সাথে রাষ্ট্র যদি বাংলাদেশের নারীদের নিরাপত্তা দিতে না পারে তাহলে বাংলাদেশ এগিয়ে যাওয়ার বদলে নতুন বাংলাদেশ হিসেবে সেই বাংলাদেশ কিন্তু পিছিয়ে যাবে। মূলত এগুলো ছিল তাদের আজকের দাবি এবং তারা কিন্তু বলছেন দ্রুততম সময়ে তারা যদি এই সকল দাবির, তাদের যে দাবি সেই দাবির পক্ষে কোনো প্রমাণ না পান প্রশাসনিক কার্যক্রমে, তাহলে তারা কিন্তু ভবিষ্যতে শুধুমাত্র শাহবাগ অবরোধ নয়, দেশের যে মহাসড়কগুলো রয়েছে সেগুলো তারা অবরোধ ঘোষণা করার মতো কর্মসূচি দিবেন। এবং একই সাথে তারা যে সকল নারী শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন যে বর্তমান বিচার ব্যবস্থা এবং বর্তমান সরকারের কাছে তাদের একটি দাবি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ঘরে বাংলাদেশের কোনো নারী যাতে আর অনিরাপদ না থাকে সেই বিষয়টি কিন্তু রাষ্ট্রের নিশ্চিত করতে হবে। এবং সম্মিলিতভাবে যে শিক্ষার্থীরা অংশ নিয়েছেন তারা দুপুর 2:30টার পর তারা প্রেস ব্রিফিং করবেন এবং ব্রিফিংয়ের পর
তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম তারা তুলে ধরবে। সকাল থেকে যখন আমরা এখানে রয়েছি তারা সকাল 11:30টার দিকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা একে একে এসে জড়ো হয় এবং তাদের এই জড়ো হওয়ার যে প্রক্রিয়া সেই জড়ো হওয়ার প্রক্রিয়া থেকে তারা বলছেন যে রোজার মাসে আপাতত তারা তাদের এই কর্মসূচি পালন করছেন, কিন্তু যদি তাদের দাবি পূরণ না হয় সম্মিলিতভাবে রোজার পর আরো বৃহত্তর কর্মসূচি দিবে। সোহাগ। ভাস্কর, অসংখ্য ধন্যবাদ। বকেয়া বেতন ভাতা ও শ্রমিক মারধরের প্রতিবাদে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। দুই মহাসড়কে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পুলিশ জানায়, টঙ্গীতে বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে বিএসআইএস অ্যাপারেলস নামের একটি কারখানার শ্রমিকরা আন্দোলনে নামেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। শ্রমিকরা জানায়, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন সোমবার দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি। গতকালই তারা কারখানার ভেতরে বিক্ষোভ করেন। আজ কাজে যোগ দিতে গেলে কারখানা বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ। এতে সকাল 7টার দিকে কারখানার সামনে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এক পর্যায়ে হোসেন মার্কেট এলাকায় অবস্থান নিলে তাদের সাথে যোগ দেন আরও কয়েকটি কারখানার শ্রমিক। এতে মহাসড়কের দুপাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। পরে বেলা 12টার দিকে যৌথ বাহিনীর আশ্বাসে মহাসড়ক থেকে সরে যান শ্রমিকরা। প্রধানমন্ত্রী দেশে পালাই গেছে, ও যাইব গা ফালাই শ্রমিকের টাকা খাইয়া। মাতৃত্বকালের ছুটি টাকা দেয় না, আমরা কোনো সুযোগ সুবিধা পাই না, কোনো ডিসিপ্লিন নাই। যত ডিসিপ্লিন তারগুলা সে তার দাবি দাবাগুলো মেনে চলে, কিন্তু আমাদের ওয়ার্কারের কোনো দাবি দাবা সে মানে না। আওয়ামী লীগের ক্ষমতা দেখা বিগত 15 বছর যাবত আমাদেরকে ছুটির টাকা থেকে শুরু করে সব কিছুকে বঞ্চিত করছে। বইয়া রয়েছে এখানে, এখন আমাদের মালগুলা তো টাইম মতন না গেলে আনলোড হইব না। আমরা তো সারাদিন যাবো, রাতে যাবো। 1.5 কিলোমিটার হাঁটতে হইব, পেটের তাগিদে হাঁটতে হচ্ছে। সকালবেলা এই যে সন্ধানে বাইরে হয়েছি, আবার কখন ফিরবো সেটাও তো বলা মুশকিল। এদিকে গাজীপুরের মৌচাক এলাকায় বিক্ষোভ করেছে কয়েকটি কারখানার শ্রমিকরা। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে তারা। গ্লোবস নামের একটি কারখানায় শ্রমিক মারধরের ঘটনায় এ প্রতিবাদ। শ্রমিকরা জানান, কারখানার কয়েকজন শ্রমিককে ডেকে নিয়ে মারধর করে স্টাফরা। এতে কারখানার ভেতরে আন্দোলন শুরু হয়। পরে কর্মবিরতি পালন করে বিভিন্ন দাবিতে আন্দোলনে নামে শ্রমিকরা। যৌথ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে মহাসড়ক থেকে সরে যান শ্রমিকরা। এ ঘটনায় মৌচাক এলাকার বেশ কিছু কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এবছরের মধ্যেই বিদেশে পাচার হওয়া প্রায় কয়েকশো কোটি ডলার ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে প্রশ্নের জবাবে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, পাচারের অর্থ ফেরত আনতে হলে কিছু আইনি প্রক্রিয়া মানতে হবে। এজন্য একটি বিশেষ আইন করার উদ্যোগ রয়েছে অন্তর্বর্তী সরকারের। শিগগিরই যা অধ্যাদেশ আকারে জারি করা হবে। অর্থ উপদেষ্টা জানান, অর্থ ফেরত আনতে প্রায় 200টি আইনি প্রতিষ্ঠানের সাথে আলোচনা হয়েছে। এদের মধ্যে প্রায় 30টি আইনি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করবে সরকার। আগামী মাসে এই নিয়ে কিছু দৃশ্যমান অগ্রগতি হবে বলে জানান সালেউদ্দিন আহমেদ। আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি যেটি পারি, কতগুলো সেন্সিটিভ কেস করা হয়েছে অন্যগুলোরও আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন কিছুটা আসুক। এই জন্য আইনের কিছুটা সংগ্রহ, আইন মানে কি কিছু যে এগ্রিমেন্ট করা বিদেশের সাথে এগুলো করবো, এবং এটা আপনারা নেক্সট মান্থে আর একটু বেটার জানতে পারবেন, কারণ এই প্রোগ্রেসগুলো আমরা কিছুর মধ্যে করবো। অপরাধের অন্ধকার জগৎ ছেড়ে স্বাভাবিক জীবনযাপন করতে চান কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীদের অনেকে। অবশ্য 5 আগস্ট পট পরিবর্তনের পর জেল থেকে মুক্তি পেয়ে কেউ কেউ এরই মধ্যে অপরাধ কর্মে ফিরে গেছেন। উঠেছে এই অভিযোগও। যারা ফিরতে চান তারা বলছেন, অতীত কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত, এখন দরকার সবার সহমর্মিতা। আশিক মাহমুদের প্রতিবেদন। রাজধানীর বিভিন্ন থানায় মামলা ও অভিযোগের ভিত্তিতে 23 জনকে শীর্ষ সন্ত্রাসী উল্লেখ করে নাম প্রকাশ করা হয় 2001 সালে। তাদের ধরতে তখন পুরস্কারও ঘোষণা করে সরকার। ঘোষণার আগে পরে গ্রেপ্তার হন অনেকে, কেউ কেউ পালিয়ে যান বিদেশে। ওই সময় গ্রেপ্তার হওয়া 8 জন প্রায় 24 বছর কারাভোগের পর বেরিয়েছেন গত আগস্টে। কয়েকজন অপরাধ জগতে ফিরে গেলেও কেউ কেউ অন্ধকার ছেড়ে আসতে চান স্বাভাবিক জীবনে। আমরা বাসা থেকে বের হই না, এলাকার মধ্যে। রায়ের বাজার এলাকার খন্দকার নাইম আহমেদ ওরফে টিটন। তার দাবি, অপরাধ জগতে পরিচিত ইমন তার আত্মীয়। ইমনের সাথে ওঠা বসা থেকেই নাম লেখান তিনি। ছিল নানা ষড়যন্ত্র। মানুষ ওর কারণে তো আমাকে ভয় পাওয়া শুরু করলো আরো, আবার ইমনের সঙ্গে থাকাতে। হ্যাঁ, তখন আমি চিন্তা করলাম যে হিরো এই জন্য সবাই ভোগে,
সবাই ভোগে হিরো হয়ে যাবে। আমিও বললাম ঠিক আছে, আমি সঙ্গে চলাফেরা করলাম। নিজের অপরাধের জন্য অনুতপ্ত টিটন এখন ফিরতে চান সুন্দর স্বাভাবিক জীবনে। হ্যাঁ, অনুশোচনা তো হবেই, অনুশোচনা হয়, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আসলে এই জগতে এদের সাথে মিশাটাই আমার পাপ হয়েছে। ওই যে কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো আমি আসলে মানুষ বাছাই করতে আমার ভুল হয়েছে, যে ভুলের খেসারত আমাকে দিতে হয়েছে। এখন আমি হাজার মাথা ঠুকরার লোক আমি ফিরে পাবো না, পাবো সম্ভব না। আসলে এই জীবনটা একটা জীবন না। আপনারা সহযোগিতা করেন, আমার থেকে কোনো খারাপ কিছু পাবেন না। নাই, আমি এই জগৎটার আমি আসলে প্রচণ্ড ঘৃণা করি। স্বাভাবিক জীবনে ফিরতে চান এমন আরেকজন আব্বাস ওরফে কিলার আব্বাস। তিনিও 12 মামলার আসামি হয়ে কারাগারে ছিলেন প্রায় 23 বছর। কারামুক্ত হয়েছেন 5 আগস্টের পর। ভার্চুয়ালি যমুনা নিউজের কাছে নিজের ব্যাখ্যা দিয়েছেন আব্বাস। বলেছেন, অপরাধ যতটা করেছেন প্রচার হয়েছে তার চেয়ে অনেক বেশি। অনুতপ্ত অতীত নিয়ে। বন্ধু বান্ধবের চলতে গেছে, কিছু ছোটখাটো ভুল হয়েছে, কিন্তু ওগুলারই বেশিরভাগই মিথ্যা মামলা আমাদের নামে দেওয়া হয়েছে। কোন খুনের সাথে আমি সম্পৃক্ততা নাই। আমি সব মামলা বেকসুর খালাস পাইছি। এই ছোট খাটো ভুলগুলাই রাজনীতিবিদরা বা এলাকার সামাজিক তারা, প্রশাসন, তারা মিলে এই জিনিসগুলোর এত বড় করে তুলে ধরছে আমাদেরকে, যেটা আদৌ সত্য না। একটু জানতে চাই, আসলে এই জীবনটা কি আসলে ভালো, কতটা দুর্বিষহ? না ভাই, এটা এই জীবনটা আসলে কখনোই ভালো না। আমি ওই জীবনটা মনে করতেও চাই না। 5 আগস্টের পর জেল থেকে ছাড়া পাওয়াদের আরেকজন মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল। তার দাবি, ছাত্র দলের রাজনীতি করতে গিয়ে মোহাম্মদপুরের তৎকালীন আওয়ামী লীগ নেতা হাজী মকবুলের রসানলে পড়েন। একের পর এক মামলা দিয়ে জেলে পাঠানো হয় তাকে। ছাত্র রাজনীতির সাথেই জড়িত ছিলাম। যখন 96 আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তারপরে আমাদের এলাকায় অত্র এলাকায় হাজী মকবুল এমপি ছিলেন। ওনার রোশানলে পড়ে রাজনীতিটা একটু আক্রোশমূলক হয়ে যায়, যে কারণে আমার বিরুদ্ধে বেশ কয়েকটা মামলা করেন এবং আমার নামের সাথে সন্ত্রাসী শব্দটা যুক্ত করে দেন। হেলাল জানান, গ্রেপ্তারের 1.5 বছর পর তাকে ধরতে আবার পুরস্কার ঘোষণা করে সরকার। চরম বিতর্ক হয় এটি নিয়ে। হঠাৎ করে আমি দেখতে পাই যে সরকার শীর্ষ সন্ত্রাসীর তালিকা ঘোষণা করে, ধরিয়ে দেওয়ার ব্যাপারে পুরস্কার সাথে ঘোষণা করে। সেখানে আমার নাম অন্তর্ভুক্ত করা হয়। কারাগারে থাকা অবস্থায় কিভাবে আমার নাম এই ধরিয়ে দেওয়ার ব্যাপারে পুরস্কার ঘোষণায় আমার নাম এসেছে আমি ঠিক নিজেও জানি না। এটা অবশ্যই ষড়যন্ত্র এবং আক্রোশের বহিঃপ্রকাশ ছিল। যেহেতু রাজনীতির সাথে জড়িত ছিলাম, দলের ভিতরে পক্ষ বিপক্ষ আছে, এবং এই পুরস্কারটা নিয়ে সরকার তখন খুব বিব্রতকর অবস্থায় পড়েছিল, কারণ এই পুরস্কার ঘোষণার পরের দিনই জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছিল হেলালের পুরস্কার নিয়ে। টিটন, হেলাল, আব্বাসটা বলছেন, তাদের নামে কেউ অপরাধ করলে যেন গ্রেপ্তার করা হয়। স্বাভাবিক জীবনে ফিরতে সমাজ ও রাষ্ট্রের সহায়তা চান তারা। এগুলোর সাথে কোনো সম্পৃক্ততা নাই। যারা করে আমাদেরকে তাদেরকে আপনারা অ্যারেস্ট করেন বা যা করার করেন। আমার নাম করে কেউ যদি চাঁদাবাজি করে, কোথাও সন্ত্রাস করে, আমি যেহেতু এটার সাথে জড়িত নাই, জড়িত হবও না, সেহেতু অবশ্যই তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তির ব্যবস্থা করার জন্য আমি তাদের কাছে অনুরোধ করছি। সুস্থ জীবন চাই, আমি স্বাভাবিক মানুষের মতো অবাধ চলাফেরা করতে পারবো, এটা চাই। প্রশাসন নজর রাখবে, কোনো অন্যায় হলে প্রশাসন যেটা বলবে, যদি আমাকে বলে আসো, আমি যাবো। আমি যদি অন্যায় করি আমাকে বলুন, কিন্তু আমার বিরুদ্ধে যেন কোনো ইটা না হয়, মিথ্যা ব্লেমটা যাতে না হয়। সবাই সজাগ দৃষ্টি রাখলে আমার মনে হয় না আমার এই সমাজে স্বাভাবিক জীবনে ফিরে আসা খুব কষ্টকর হবে। বিষয়টি নিয়ে পুলিশের অবস্থান কি? এটিকে আমরা সাধুবাদ জানাই। আর যদি দেখা যায় যে কেউ জামিনে রয়েছে, তার মানে কি, তার আইনি কিছু বিষয় রয়েছে। সুতরাং আইনের যে ধাপটি রয়েছে সেটি তাকে যথাযথভাবে সম্পন্ন করতে হবে। এর বাইরে তিনি যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান, আমরা সেটাকে ওয়েলকাম করি। আলোচিতদের নজরদারির পাশাপাশি সহায়তার কথাও জানিয়েছে পুলিশ সদর দপ্তর। একজন অপরাধী, তিনি অপরাধমূলক কর্মকাণ্ড ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন বা ফিরে আসতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যদি যতটুকু করা সম্ভব, করার সুযোগ থাকে, সেটি অবশ্যই আমরা আমাদের পক্ষ থেকে করব। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বিমান ভাড়া ও যাত্রা সহজ হলে চীন হতে পারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা নেয়ার নতুন গন্তব্য।
প্রথমবার ৩১ জন রোগীকে ইউনান প্রদেশের কুনমিং নিয়ে গেছে চীনা দূতাবাস। এই কার্যক্রমকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে পররাষ্ট্র সচিব জানান, চীনের নতুন অধ্যায় শুরু করল বাংলাদেশ। আর চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলছেন, কার্যক্রম সফল হলে উন্নত চিকিৎসা পেতে বাংলাদেশিদের জন্য বিরাট সুযোগ অপেক্ষা করছে। চীন থেকে বিস্তারিত জানাচ্ছেন আহমেদ রেজা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কুনমিংয়ে চিকিৎসা নিতে যাওয়া প্রথম ব্যাচের রোগীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। ৩১ সদস্যের রোগীর দলটির মধ্যে কেউ চিকিৎসা সেবায় নিয়োজিত, কেউ ব্যবসায়ী বা সুশীল সমাজের প্রতিনিধি, কেউ বা আবার ট্রাভেল এজেন্সির সাথে জড়িত। চিকিৎসা নিতে চীন যাবার আগে রোগীদের নিয়ে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় রোগীরা তাদের অনুভূতি প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশিদের চিকিৎসার সুব্যবস্থা করতেই এই উদ্যোগ নিয়েছে চীনা দূতাবাস। রোগীদের চিকিৎসা সংকট মোকাবেলায় আমরা 4টি হাসপাতাল বাংলাদেশিদের জন্য ডেডিকেটেড করেছি, যেখানে উন্নত বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। এছাড়াও বিমান ভাড়া ও যাত্রা সহজেও উদ্যোগ নেওয়া হচ্ছে। এ সময় পররাষ্ট্র সচিব বলেন, চীনের সাথে নতুন অধ্যায় শুরু করল বাংলাদেশ। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের 50 বছর পূর্তিতে আরও কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। চীনের চিকিৎসা নিতে যাওয়ার সুবিধার্থে যাত্রা সহজ ও বিমান ভাড়া কমানো হবে বলেও প্রত্যাশা সচিবের। চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে 2 ঘন্টা যাত্রার পরে কুনমিংয়ে পৌঁছায় দলটি। এ সময় বাংলাদেশ দূতাবাস ও চীনা সরকারের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে রোগীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়া হয়। এ সময় চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, চীনের সাথে মেডিকেল ট্যুরিজম নিয়ে কাজের সুযোগ আরও বাড়বে। এখানকার 4টি ক্যান্সার হাসপাতালে বাংলাদেশিরা চীনা নাগরিকদের মতো একই খরচে চিকিৎসা নিতে পারবেন। আমাদের রিকোয়েস্টে আরেকটা ক্যান্সার হসপিটাল সহ মোট 4টি হসপিটাল তারা এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য স্পেশালি তারা অ্যালোকেট করে দিয়েছে। খুশি সংবাদ হলো, আমাদের রিকোয়েস্টে তারা কিন্তু বাংলাদেশি যে পেশেন্ট আছে তাদের জন্য কিন্তু যে চিকিৎসার যে শুধু ব্যবস্থা সেটা না, যে খরচটা যেটা সেটা কিন্তু চাইনিজ ন্যাশনাল যারা তাদের কাছ থেকে যে খরচটা নেবে, বাংলাদেশি ন্যাশনালদের কাছ থেকে কিন্তু একই খরচ তারা নিবে না বলে আমাদের কাছে প্রবেশ করেছে। রাষ্ট্রদূত বলেন, কুনমিং সহ অন্যান্য প্রদেশেও বাংলাদেশিদের জন্য চিকিৎসা সেবার সুযোগ সৃষ্টির পরিকল্পনা রয়েছে, যা দুই দেশের চিকিৎসকদের জন্য খুলে দিবে নতুন দ্বার। আহমেদ রেজা, যমুনা নিউজ, কুনমিং, চীন। পানি সংকট নিরসনের দাবিতে চট্টগ্রামে ওয়াসা ভবন ঘেরাও এবং বিক্ষোভ করেছে নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দারা। দুপুরে নগরীর দামপাড়ায় ওয়াসার প্রধান কার্যালয়ে এই কর্মসূচি পালন করেন তারা। পরে ওয়াসার এমডি বরাবর স্মারকলিপি দেন ভুক্তভোগীরা। আজকের মধ্যে পানি সংকট নিরসন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আন্দোলনরত গ্রাহকদের দাবি, বিল পরিশোধ করেও পানি পাচ্ছেন না, অথচ বিগত সরকারের সময় ওয়াসার কর্মকর্তারা বিভিন্ন প্রকল্পের গল্প শোনাতেন বলে অভিযোগ তাদের। দ্রুত সংকট নিরসনের আশ্বাস ওয়াসার। কার্ড জটিলতায় টিসিবির পণ্য নিতে পারছেন না অনেকেই। এতে বিপাকে পড়েছে ডিলার ও সেবাগ্রহীতারা। টিসিবি বলছে, কার্ড সক্রিয় করে বিতরণের দায়িত্ব সিটি কর্পোরেশনের। তবে কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, একটি মাত্র ফোন থেকে প্রতিদিন 200 থেকে 300-এর বেশি কার্ড সক্রিয় করা যায় না, এজন্য সময় লাগছে। ক্ষুব্ধ সেবাগ্রহীতারা দ্রুত ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছে। টিসিবির সুলভ মূল্যে পণ্য কেনার কার্ড না পেয়ে বিড়ম্বনায় পড়েছেন অনেকে। গেল 2 মাস ধরে পণ্য পাচ্ছেন না কেউ কেউ। অভিযোগ রয়েছে, না জানিয়েই কারো কারো কার্ড বাতিল করা হয়েছে। 4 জনের সংসার, কিন্তু একটা কার্ড করছে, একটা কার্ডে আমাদের আসে না। মানে কার্ডটা বাতিল গেছে। কেন বাতিল গেল? নাম্বার নাকি ভুল। তো নাম্বার কেন ভুলবে? আমরা তো ভুল দেই নেই। একটা কার্ড যে বাদ দিল, এটা চিন্তা ভাবনার বিষয় না। কেন আমাদের একটা কার্ড বাদ করে যাবে? যার 6টা 7টা থাকে তারটা বাদ যা। টিসিবি ডিলার বলছেন, বরাদ্দ পেয়েও তারা কার্ডধারী ক্রেতার অভাবে পণ্য বিক্রি করতে পারছেন না। 20-25 দিন ধরে মাল নিয়ে বসে রয়েছি। মাল কার্ড নিয়ে আসা না, তাই মাল কি করবো? এত ফ্যামিলি কার্ডের মাল আমি দিতে পারতেছি না, এই জন্য তো গোডাউনে পৌঁছতেছে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির অভিযোগ, সিটি কর্পোরেশন ঠিকমতো কার্ড বিতরণ করছে না। এতে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ।
ভোক্তাদের পর্যায়ে যদি যাদের কার্ড দেওয়ার দায়িত্ব সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন, তারা যদি ভোক্তা পর্যায়ে কার্ডটা বিলি না করে থাকে, সেই ক্ষেত্রে হয়তো তারা পণ্যটা পাবে না। তো আমি আশা করব যে যাদের দায়িত্বটা রয়েছে কার্ড বিলি করার, যদি অ্যাক্টিভ করা সম্ভাবনা হয় স্বল্প সময়ের মধ্যে, দ্রুত ভোক্তার কাছে কার্ডটা পৌঁছে দিলে পরবর্তীতে পর্যায়ক্রমে তারা কার্ডটা অ্যাক্টিভ করে দিতে পারবে তাদের আইডি পাসওয়ার্ড দিয়ে। তবে সিটি কর্পোরেশন বলছে ব্যক্তিগত পরিচয় ও ফোন নম্বর ভুল থাকার কারণে অনেককে কার্ড দেওয়া যাচ্ছে না। টিসিবি তাদের 10,000 কার্ড বিতরণের জন্য দিয়েছে, কিন্তু প্রতিদিন 200 থেকে 300 কার্ডের বেশি ডিজিটাল পদ্ধতিতে সক্রিয় করা যাচ্ছে না। এজন্যে তাদের সময় লাগছে, যে কারণে সেবাগ্রহীতারা বিড়ম্বনায় পড়ছেন। একটি মোবাইল দিয়ে মাত্র অ্যাক্টিভ করা যায়। একটি মোবাইলে সারাদিনে 200 থেকে 250 কার্ড অ্যাক্টিভ করা যায়। এই জন্য আমাদের অনেক সময় লাগতেছে। সময়ের ব্যাপারে যদি আরও কিছু সময় দেওয়া হয়, তাহলে আমরা এই কার্ডগুলি সহজে অ্যাক্টিভ করে দিতে পারবো। এদিকে রমজানে সুলভ মূল্যে পণ্য নিতে টিসিবি ট্রাক সেলে বাড়ছে ভিড়। সোভান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। সাভারের আমিনবাজারে পাওয়ার গ্রিডে লাগা অগ্নিকাণ্ডে একটি ট্রান্সফরমার পড়ে গেছে। সকাল 7:15 দিকে আমিনবাজার পাওয়ার গ্রিডে হয় অগ্নিকাণ্ড। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে, প্রচণ্ড ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাওয়ার গ্রিডের নিরাপত্তা কর্মীরা জানায়, হঠাৎ তারা পাওয়ার গ্রিডের পেছনের দিকে আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, শুরুতেই গ্রিডের একটি ট্রান্সফরমারে আগুন লাগে। দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপন করায় আগুন আশপাশে ছড়াতে পারেনি। ট্রান্সফরমারের আগুনের ঝুঁকি বিবেচনায় পানি ও ফোমের ব্যবহার করা হয়েছে বলেও জানায় ফায়ার সার্ভিস। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিলের গ্রেফতার ঘিরে চলছে তোলপাড়। তাকে অযৌক্তিকভাবে আটকের অভিযোগ তুলে বিভিন্ন স্থানে হয়েছে ব্যাপক বিক্ষোভ। খলিলকে উগ্র হামাসপন্থী আখ্যা দিয়ে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, আটক করা হবে ইসরায়েল বিরোধী আরও অনেককে। 10 মাসের মাথায় আবারও ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভে উত্তাল হলো নিউ ইয়র্ক। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ খলিলকে গ্রেফতারের প্রতিবাদে জড়ো হয়েছে শত শত মানুষ। 1 বছর আগে যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়া ইসরায়েল বিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম ভূমিকা ছিল ফিলিস্তিনি শরণার্থী শিবিরে বেড়ে ওঠা খলিলের। গত শনিবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে উদ্বেগ জানিয়ে বলেছিলেন, গণমাধ্যমের সাথে কথা বলায় সরকারের নজরদারিতে রয়েছেন তিনি। এর কয়েক ঘন্টা পরই বিশ্ববিদ্যালয়ের বাসভবন থেকে তাকে আটক করে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সদস্যরা। তার 8 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকেও আটকের হুমকি দেয়া হয়। কোনো অপরাধ না দেখিয়েই গ্রিন কার্ডধারী খলিলের আটকের প্রতিবাদে সরব হয়েছে শিক্ষার্থীরা। সত্যি বলতে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব নিয়ে হতাশ, মর্মাহত। আমার মনে হয় বেশিরভাগ শিক্ষার্থী ক্ষুব্ধ। জাতীয় পর্যায়ে আমাদের রাজনৈতিক নেতৃত্ব নিয়ে চরম অসন্তুষ্ট। এখানে জড়ো হয়েছে মাহমুদকে মুক্ত করার লড়াই শুরুর জন্য। শিক্ষার্থী জনতা সবার উদ্দেশ্যে বলছি, এটা বন্ধ হওয়া দরকার। রাজপথে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। মানবতার নামে ফ্যাসিজম বন্ধ করতে হবে। খলিলের মুক্তির দাবিতে রাজপথে নেমেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। আমাদের সুনাম আর স্বাধীনতার সৌন্দর্যের কারণে বিশ্বের নানা প্রান্ত থেকে খলিলের মতো শিক্ষার্থীরা আসে। বিশ্ব মনে করে এখানে মত প্রকাশের কিংবা রাজনৈতিক অবস্থানের জন্য কাউকে আটক করা হয় না। তবে মাহমুদ খলিলের কেসটি সে আস্থার জায়গাটি উড়িয়ে দিল। প্রেসিডেন্ট নির্বাচিত হলে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারী বিদেশি শিক্ষার্থীদের বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার খলিলকে উগ্র বিদেশি হামাসপন্থী ছাত্র আখ্যা দিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, এটা কেবল শুরু। আটক করা হবে আরও অনেক ইসরায়েল বিরোধী মানবাধিকার কর্মীকে। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা প্রকল্পে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগের অর্থায়ন ফিরিয়ে দেওয়ার দাবিতে গত বছর কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল ছাত্র আন্দোলন। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে জোরালো আওয়াজ তুলে এই আন্দোলনে সামিল হয় একের পর এক বিশ্ববিদ্যালয়ে। যুক্তরাষ্ট্রের সীমানা পেরিয়ে প্রতিবাদের ঢেউ ছড়ায় ইউরোপ ও অস্ট্রেলিয়াতেও। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ।